হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 2026 সালে মুক্তি পাওয়া নতুন এক তামিল সিনেমা কারুপ্পুর রোমাঞ্চকর এক্সপ্লানেশন। সিনেমাটি কাহিনীগত দিক দিয়ে যেমন অদ্ভুত, তেমনি টান টান উত্তেজনায় ভরপুর। তো চলুন আর দেরি না করে সরাসরি ডুব দিই এই রহস্যময় এবং ইমোশনাল গল্পের অথলে। গল্পের শুরুতে আমরা এক অলৌকিক দৃশ্য দেখি। পর্দায় ভেসে ওঠে এক জাগ্রত দেবতা কারুপ্পুস্বামী। ভক্তরা তাকে সন্তুষ্ট করার জন্য বিশেষ প্রার্থনা করছে, আর চোখের সামনে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর দৃশ্য। কারুপ্পুস্বামী তলোয়ার হাতে ঘোড়ার পিঠে চেপে যেন এক ক্রুদ্ধ প্রতিমূর্তিতে দাঁড়িয়ে আছেন। এই স্বপ্ন দেখেই হঠাৎ ঘুম ভেঙে যায় এক বৃদ্ধ মানুষের। সে এবং তার মেয়ে বিনু ট্রেনে কোথাও যাচ্ছিল। ঘুম থেকে উঠেই বৃদ্ধ লোকটি বুঝতে পারে ট্রেনটি মাঝপথে থেমে আছে। মেয়ে বিনু জানায় প্রায় 10 মিনিট ধরে ট্রেনটি স্টেশনের বাইরে এভাবেই দাঁড়িয়ে আছে। স্টেশনে পৌঁছাতে এখনো বেশ কিছুটা পথ বাকি, কিন্তু ট্রেনের এই অনিশ্চিত যাত্রা দেখে বাবা মেয়ে সিদ্ধান্ত নেয় তারা ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নেমে পড়বে। ট্রেন থেকে নেমে তারা এক রিকশাওয়ালার সাথে গন্তব্যে যাওয়ার জন্য দরদাম শুরু করে, কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। রিকশাওয়ালার সাথে যখন ভাড়ার ঝামেলা চলছে, তখন ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে দুজন মুখোশধারী ছিনতাইকারী। তাদের হাতে ধারালো চাকু দেখে রিকশা চালক ভয়ে সেখান থেকে চম্পট দেয়। অসহায় বাবা আর মেয়ে একা হয়ে পড়ে সেই নির্জন এলাকায়। ছিনতাইকারীরা চাকুর ভয় দেখিয়ে তাদের সর্বস্ব লুট করতে চায়। বৃদ্ধ লোকটি তার ব্যাগটি আগলে রাখার আপ্রাণ চেষ্টা করে, কারণ সেই ব্যাগের ভিতরেই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। কিন্তু শেষ পর্যন্ত ছিনতাইকারীরা ব্যাগ এবং বিনুর গলার চেইনটাও ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। সর্বস্ব হারিয়ে বাবা মেয়ের কান্না আর আর্তনাদ রাতের নিস্তব্ধতাকে আরো ভারী করে তোলে। পরদিন সকাল হতেই তারা ছুটে যায় স্থানীয় থানায় কেস করার জন্য। যখন তারা পুলিশ অফিসারের সামনে যায়, তখন পুলিশ অফিসারটি নির্লিপ্ততা আর আজেবাজে আচরণ করে তাদেরকে হতাশ করে। অনেক কান্নাকাটি আর আকুতি মিনতির পর অফিসারটি জানতে চায় সেখানে ঠিক কি কি খোয়া হয়েছে। যখন বৃদ্ধ লোকটি জানায় যে ব্যাগে প্রায় 48 সুবারেন বা প্রায় হাফ কেজি সোনা ছিল, তখন পুরো থানার পুলিশদের চোখ কপালে উঠে যায়। অফিসার গর্জে ওঠে, এত সোনা নিয়ে কি কেউ এভাবে রাতের বেলা ট্রেনে ভ্রমণ করে? বিনুর বাবা তখন বুক ফাটা আর্তনাদে জানায় তার মেয়ের ফুসফুসে মারাত্মক সমস্যা। যত দ্রুত সম্ভব লাংস ট্রান্সপ্লান্ট না করলে মেয়েকে আর বাঁচানো যাবে না। আর এই চিকিৎসার খরচ জোগাড় করতেই তারা সব সম্বল বিক্রি করে সোনা কিনেছিল। পুলিশ অফিসার তখন কিছুটা নড়েচড়ে বসে এবং কেসটি রেকর্ড করে তদন্তে নামে। সেদিন বিকালেই পুলিশ কয়েকজন সন্দেহভাজন ছিনতাইকারীকে ধরে আনে, কিন্তু রাতে অন্ধকার থাকায় এবং তাদের মুখ ঢাকা থাকায় বাবা মেয়ে কাউকেই শনাক্ত করতে পারে না। পুলিশি তল্লাশি আর কঠোর জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত তাদের সোনা উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু জয়ের আনন্দ বেশিক্ষণ টেকেনি। পুলিশ অফিসার জানায় মাত্র 45 সুবারেন সোনা উদ্ধার হয়েছে, বাকিগুলো হয়তো ছিনতাইকারীরা বিক্রি করে ফেলছে। আর যারা উদ্ধার হয়েছে তাদের জন্য সাইন করতে বলে, কিন্তু পুরো সোনার অভাব মানেই মেয়ের চিকিৎসার পথে বড় বাধা। যখন বিনুর বাবা এই নিয়ে প্রশ্ন করতে যায়, তখন সেই পুলিশ অফিসার উল্টো ধমক দেয়, যা পেয়েছো তা নিয়ে চুপচাপ চলে যাও, না হলে এটাও পাবে না। সবচেয়ে বড় ধাক্কাটি আসে এরপর, যখন বিনুর বাবা সোনাগুলো হাতে নিয়ে যায়। কনস্টেবলরা জানায় এটি এখন আইনত সম্ভব নয়, কারণ উদ্ধারের প্রতিটি জিনিসের একটি আইনি প্রক্রিয়া থাকে। কোর্টের মাধ্যমে সোনাগুলো ফেরত নিতে হবে। বিনুর বাবা অবাক হয়ে জানতে চায় তার নিজের জিনিস চুর ধরা পড়েছে, সোনা উদ্ধার হয়েছে, তাহলে আবার কোর্ট কেন? কনস্টেবলদের একগেয়ে উত্তর, আর আইন সবার জন্য সমান, আমরা নিয়ম ভাঙতে পারবো না। অসহায় বাবা বাধ্য হয়ে পরদিন সকালে কোর্টে হাজির হয়। কোর্টে ঢুকেই সে এক অন্যরকম দৃশ্য দেখে। সেখানে একটি মামলার শুনানি চলছে। এক বৃদ্ধ দম্পতির বিরুদ্ধে অভিযোগ তারা একটি বিস্কুট ফ্যাক্টরির মালিক এবং তার 4 ভাইকে গুরুতর আহত করেছে। আসলে ঘটনাটি ছিল জমি নিয়ে। ফ্যাক্টরিটি ছিল সেই দম্পতির পৈতৃক জমিতে। মালিক ঠিকমতো টাকা না দেওয়ায় তারা ফ্যাক্টরি বন্ধ করার দাবিতে গিয়েছিল। দম্পতির হয়ে লড়ছিলেন প্রীতি নামের এক সাহসী আইনজীবী। প্রীতি যুক্তি দিয়ে প্রমাণ করে দেয় যে ওই 4 ভাইয়ের শরীরে যে ব্যান্ডেজগুলো দেখা যাচ্ছে সেগুলো স্রেফ সাজানো নাটক, তাদের গায়ে কোনো আঘাতই নেই।
তবে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা চতুর আইনজীবী বেবি কান্নান তখনও একদম শান্ত। প্রীতির এতক্ষণের জোরালো যুক্তির পরও কান্নান একটি শব্দ উচ্চারণ করেনি। সবশেষে জজ সাহেব যখন কান্নানকে তার শেষ বক্তব্য দিতে বলেন, তখন কান্নান জজের সামনে একটি লিখিত কাগজ পেশ করে সে বলে, স্যার, আপনার সামনে রাখা কাগজগুলোর 3 এবং 7 নম্বর পৃষ্ঠা একবার দেখুন। বিচারক সেই পৃষ্ঠাগুলো উল্টে দেখেন, কিন্তু সেগুলো একেবারেই সাদা, অর্থাৎ কোনো তথ্যই সেখানে নেই। কিন্তু অদ্ভুতভাবে সেই সাদা পৃষ্ঠাগুলো দেখেই জজ সাহেব যেন এক অলৌকিক সিদ্ধান্তে পৌঁছে যান। তিনি ঘোষণা করেন, সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে ওই বৃদ্ধ দম্পতি দোষী। তাদের 4 ভাইকে মারধরের অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। সবচেয়ে বেশি অবাক এবং হতাশ হয়েছিল প্রীতি। সে তো অকাট্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছিল যে সেই বৃদ্ধ দম্পতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পুরোটাই সাজানো। কিন্তু জাজের টেবিলে কান্নানের দেওয়া সেই রহস্যময় কাগজের পাতাগুলো মতো হিসাব উলটপালট করে দিল। প্রীতি অসহায়ভাবে দাঁড়িয়ে রইল, সেই নির্দোষ দম্পতির করুণ পরিণতির দিকে তাকিয়ে। কোর্টরুম ফাঁকা হয়ে গেলে কান্নান প্রীতির কাছে এগিয়ে এলো, মৃদু হেসে বলল, ল কলেজে পড়ার সময় তুমি আমার চেয়ে মেধাবী ছিলে, আজও আছো, কিন্তু দিন শেষে কি কোনো লাভ হয়েছে? এই কোর্টরুমটা আমার ইশারায় চলে, তুমি যতই প্রমাণ আনো শেষ কথা আমিই বলবো। কান্নানের এই দম্ভ থেকেই পরিষ্কার হয়ে গেল এই পুরো কোর্ট আসলে একটি সিন্ডিকেটের হাতের পুতুল। অজ্ঞতা কোনো উপায় না দেখে বিনু আর তার বাবা কান্নানের শরণাপন্ন হলো। ভাবলো যে এই পুরো ব্যবস্থাটিকেই তিনি নিয়ন্ত্রণ করেন, হয়তো সেই তাদের কেসটা দ্রুত শেষ করতে পারবে। পরের দিনই তাদের মামলার প্রথম শুনানি শুরু হলো। মামলার ঘটনা প্রবাহ খুবই সহজ, রাতের আধারে ছিনতাইকারী গ্রেফতার এবং সোনা উদ্ধার। কিন্তু শুনানির দিন দেখা গেল মূল সাক্ষী বা কনস্টেবল অনুপস্থিত, ফলে স্বাভাবিকভাবেই কেসটি দীর্ঘতির হয়ে পড়ল এবং দিন শেষে আদালত তা মুলতবি ঘোষণা করল। কোর্ট থেকে বের হওয়ার পরই শুরু হলো আসল নাটক। কান্নান তার পুরো দলবল নিয়ে সোজা চলে গেল এক দামি হোটেলে। সেখানে বিরতিহীনভাবে বিরিয়ানি আর নানান পদের অর্ডার করতে লাগলো। খাওয়ার পর্ব শেষ করে যখন বিল এলো, তখন বিনুর বাবার চুক্ত কপালে প্রায় 1 লক্ষ টাকার বিল। আর অদ্ভুত ব্যাপার হলো, সেই বিলের টাকা দিতে হলো বিনুকেই। এরপর থেকে এটি হয়ে দাঁড়ালো নিত্যদিনের রুটিন। এক একটি হেয়ারিং হয় আর কান্নান এবং তার দলবলের বিলাসিতার খরচ জোগাতে বিনুদের পকেট খালি হয়ে যায়। কেসটি এক গোলক দাদাই আটকে গেল। প্রতিদিন নতুন নতুন অজুহাত দেখিয়ে শুনানি পেছানো হতে থাকে। আর্থিক সংকটে পড়ে বিনু এবং তার বাবা দিশেহারা হয়ে পড়ল। এক সময় একদিন কোর্টের বাইরে বিনুর বাবার চোখে পড়ল এক অদ্ভুত মন্দির। সেখানে কারপ্পু স্বামীর মূর্তি, সেই একই দেবতা যাকে সে ট্রেনের মধ্যে স্বপ্ন দেখেছিল। তলোয়ার হাতে ঘোড়ার পিঠে চড়া কারপ্পু স্বামীকে দেখেই যেন তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেখানে উপস্থিত একজনকে সে জিজ্ঞেস করলো এই মন্দির সম্পর্কে। লোকটি জানালো, মানুষ নেই বিচারের আশায় এই কোর্টে যায়, কিন্তু সেখানে তারা ইনসাফ পায় না। কিন্তু কারপ্পু স্বামীর কাছে যদি মন থেকে কিছু চাওয়া যায়, তবে তা বিফলে যায় না। এই মন্দিরের নিয়মটা অদ্ভুত যে প্রার্থনা করতে আসে তাকে নিজ হাতে লঙ্কা পিষতে হয় এবং তা ভগবানের মুখে লেপে দিয়ে নিজের আকুতি জানাতে হয়। 2-3 মাস কেটে গেল, অথচ সেই সাধারণ ছিনতাইয়ের মামলাটির কোনো কুলকিনারা হলো না। বিনুদের জমানো শেষ সম্বলটুকুও যখন ফুরিয়ে এলো, তখন বিনুর বাবা মরিয়া হয়ে কান্নানের কাছে গেল। সে ফিসফিস করে জানালো এক বিস্ফোরক তত্ত্ব, যা সে এতদিন গোপন রেখেছিল। সেদিন আসলে 60 সোভারেন সোনা ছিনতাই হয়েছিল, কিন্তু পুলিশ জোর করে তাকে দিয়ে সই করিয়ে নিয়েছিল মাত্র 45 সোভারেন সোনা চুরি হয়েছে। কান্নান যখন জানতে পারলো বিনুর বাবার 60 সোভারেন সোনা চুরি হওয়ার কথা এতদিন লুকিয়ে রেখেছিল, তখন তার চোখে মুখে ফুটে উঠল এক দ্রুত ব্যবসায়ীর কুটিল হাসি। সে মুহূর্তের মধ্যে ফোন তুলে নিল সেই পুলিশ অফিসারের কাছে। ফোনের উপাস থেকে সেই পুলিশ অফিসার ওদত্তর সাথে জানিয়ে দিল সে কান্নানকে কোনো জবাবদিহি করতে বাধ্য নয়। এই প্রত্যাখ্যান কান্নানের ইগুতে বিশাল এক আঘাত করলো। সে তো এমন এক ব্যক্তি যে এই শহরের বিচার ব্যবস্থাকে নিজের আঙুলের ইশারায় নাচায়, আর আজ একজন সাধারণ পুলিশ অফিসার তাকে তোয়াক্কা করলো না। কান্নান ফোন রেখে এক এক করে তার নেটওয়ার্কের সবাইকে কল করতে লাগলো। মুহূর্তের মধ্যে পুরো শহর যেন কান্নানের নির্দেশে উত্তাল হয়ে উঠল। কোর্টের আশেপাশে উৎপেতে থাকা তার বারাটে গুন্ডা আর অনুসারীরা সব একজুট হয়ে সেই থানার সামনে গিয়ে ভিড় জমালো। মুহূর্তের মধ্যে পুলিশ স্টেশনের বাইরের পরিবেশ রণক্ষেত্রে পরিণত হলো।
বাইরে হাজার হাজার মানুষের স্লোগান। পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আর বিশৃঙ্খলা পরিস্থিতি দেখে সেই পুলিশ অফিসারের অবস্থা তখন শোচনীয়। সে বুঝতে পারলো এটা কেবল সাধারণ প্রতিবাদ নয়, এর পেছনে রয়েছে কোনো অদৃশ্য শক্তির ইশারা। থানার চারপাশ যখন প্রায় অবরুদ্ধ, তখন অফিসার বাধ্য হয়ে কান্নানকে আলোচনার জন্য ভেতরে ডেকে পাঠালো। থমথমে পরিবেশে কান্নান যখন ঘরে ঢুকলো, তখন সেই অহংকারী পুলিশ অফিসারের সুর পুরোপুরি বদলে গেছে। নিজের উদ্ধত্ত ব্যবহারের জন্য সে কান্নানের কাছে ক্ষমা চাইতে শুরু করলো। কান্নান তখন শীতল কণ্ঠে জানালো সে এখান থেকে তখনই উঠবে যখন বাকি সোনাটা তার হাতে আসবে। অফিসার জানতো এই সোনা চুরি করেছে সেই ছিনতাইকারীরাই, কিন্তু সে তা গিলে ফেলেছে। এখন কোনো উপায় না দেখে সে কান্নানের দাবির কাছে নতি স্বীকার করলো এবং লুকিয়ে রাখা সোনাগুলো টেবিলের উপর তুলে দিল। তবে কান্নানের লালসা সেখানেই থামলো না। সে তো কেবল সোনা নিতে আসেনি, সে এসেছে তার অপমান সহ্য করার মতো প্রতিশোধ নিতে। সে মুচকি হেসে বলল, আপনার এই বাজে ব্যবহারের জন্য আমাকে তো মাসুল দিতেই হবে, তাই না? আমাকে 1,00,000 টাকা দিন, তবে আমি এই জনতাকে শান্ত করে এখান থেকে সরিয়ে নিয়ে যাব। আর যদি তা না দেন তবে আজ রাত এখানেই কাটাবো। চোর যখন পুলিশের পকেট মারে তখন যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পুলিশ অফিসার আজ হারে মজ্জায় তা টের পাচ্ছিল। উপায়ান্তর না দেখে নিজেই নিজের অবৈধ উপার্জনের ভান্ডার থেকে 1,00,000 টাকা ঘুষ হিসেবে কান্নানের হাতে তুলে দিল সে। বাইরে এসে কান্নান সেই সোনাগুলো নিজের পকেটে লুকিয়ে ফেলল। বিনুর বাবার কাছে গিয়ে এক নির্লজ্জ মিথ্যা হেসে বলল সে ছিনতাইকারীরা নাকি বাকি সোনা আগেই বিক্রি করে ফেলেছে, তাই আর তা রিকভার করা সম্ভব নয়। পরিবর্তে পুলিশ অফিসার নাকি 1,00,000 টাকা জরিমানা দিয়েছে, যা দিয়েই তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে হবে। বিনুর বাবার হাতে সেই টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে কান্নান আবারও এক দ্রুত ফোন দিয়ে আটলো। তার আনা বিশাল জনতাকে দেখালো সে এত লোককে তো খাওয়াতে হবে, এই 1,00,000 টাকা দিয়ে সেই ব্যবস্থা করতে হবে, এতে কোনো আপত্তি নেই তো। অসহায় বিনুর বাবা কান্নানের শোষণের জাতাকলে পিষ্ট হয়ে মাথা নাড়ল। পুরো বিষয়টি দূর থেকে পর্যবেক্ষণ করছিল বিনু। সে বুঝতে পারলো তারা কোনো সাহায্য পাচ্ছে না, বরং তারা এক ভয়ঙ্কর স্ক্যামের শিকার হচ্ছে। কান্নান ইচ্ছা করেই এই কেসটা ঝুলিয়ে রাখছে, কারণ মামলাটা যদি সলভ হয়ে যায় তবে তো বিনুর বাবার পকেট থেকে বের করার নতুন কোনো পথ আর থাকবে না। এটি কেবল আইনি লড়াই নয়, এটি ছিল মানবিকতার নাম করে এক পৈশাচিক ব্যবসা। 4 মাস পেরিয়ে গেছে। 4 মাস আগে সেই ট্রেন থেকে নামার সময় তারা যে সোনাগুলো হারিয়েছিল তার এক বিন্দুও আজ পর্যন্ত তাদের হাতে আসেনি। এরই মধ্যে বিনুর শরীরের অবস্থা চরম অবনতির দিকে মোড় নিয়েছে। ডাক্তারের সাফ কথা, বিনুর লাঞ্চের অবস্থা এখন এতটাই নাজুক যে আর একবার যদি ওর মুখ দিয়ে রক্তবমি হয় তবে চিকিৎসা বিজ্ঞানের পক্ষেও ওকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। মৃত্যুর ছায়া বিনুর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে তাদের জীবনের একমাত্র আশা সেই সোনাগুলো কোর্ট আর কান্নানের আইনি ফাঁদে এমনভাবে আটকে আছে যে সেগুলো উদ্ধার করার কোনো লক্ষণই নেই। বিনুর বাবা দিন গুনছে, কিন্তু প্রতিটি মুহূর্ত যেন তার কাছে অভিশাপ হয়ে আসছে। আজকের শুনানিতে নাটকীয় এক মোড় নেয়। অনেক কাঠখড় পুড়িয়ে সাক্ষী সাবুত জোগাড় করা হয়েছে। কনস্টেবল তার বয়ান শেষ করেছে। জহুরি এসে সোনাগুলো পরীক্ষা করে সিলমোহর লাগিয়ে দিয়েছে। এখন কেবল জাজের চূড়ান্ত রায় দেওয়ার পালা, যা সব সমস্যার সমাধান করে দিতে পারত। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে আদালত কক্ষের দরজা ঠেলে এক লোক ভেতরে ঢুকে জাজের কানে ফিসফিস করে কিছু একটা বলল। সেই বার্তা শোনার পর জজ সাহেব যেন এক অলৌকিক ভয়ে নীল হয়ে গেলেন। তড়িঘড়ি করে নিজের গাউন খুলে ফাইলপত্র সব টেবিলে ফেলে দিয়ে তিনি কোর্টরুম থেকে প্রায় দৌড়ে বেরিয়ে গেলেন। আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। বিনুর বাবার ধৈর্য সেদিন আর কুলোয়নি। এতদিন যে গুমরে থাকা কষ্ট, মেয়ের আসন্ন মৃত্যুর ভয় আর কান্নানের প্রতি তীব্র ঘৃণা সব এক নিমিষে বিস্ফোরিত হলো। সে চিৎকার করে জজকে আটকাতে চাইল। কোর্টরুমের নিয়ম ভেঙে গালাগালাজ করে বলল, স্যার, সব প্রমাণ তো শেষ, রায়টা দিলেই তো আমার মেয়ের প্রাণ বেঁচে যেত। আমার হাতে আর সময় নেই। পুরো আদালত চত্বরে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল।
কান্নান যে এতদিন পর্দার আড়ালে থেকে সব নিয়ন্ত্রণ করছিল, সে এই দৃশ্য দেখে কিছুটা হতবাক। তবে তার চোখে মুখে ছিল এক শয়তানি হাসি। কোর্ট থেকে বের হওয়ার পর কান্নান বিনুর বাবার সামনে এসে রণমূর্তি ধারণ করলো। সে ধমক দিয়ে বলল, তুমি আমার ক্লায়েন্ট বলেই আজ জজ সাহেব তোমাকে ক্ষমা করেছেন, নইলে আজই তোমাকে জেল হাজতে পাঠাতেন। আমার সাথে ভদ্রভাবে কথা বলা শেখো। কান্নানের ওই উদত্ত বিনুর বাবার ধৈর্যের শেষ বাঁধ ভেঙে দিল। সে কান্নানের বুকে আঙুল তুলে বলতে শুরু করলো, তোমার মতো শকুনের চেয়ে জাজ অনেক ভালো ছিল। তুমি উকিল নও, তুমি একজন লুটেরা। কান্নান তখন চরম অবজ্ঞার সাথে হুমকি দিয়ে বলল, ঠিক আছে, অনেক তো হলো, এখন দেখো তুমি এই সোনা কিভাবে ফেরত পাও, আর এই কেসটা লড়ার জন্য আর কোনো উকিলকে পাও কিনা সেটাও আমি দেখে নেব। একমাত্র সহায় সম্বল হারানো বাবা মেয়ে তখন পৃথিবীর সমস্ত আশা হারিয়ে ফেলেছে। তাদের পকেটে টাকা নেই, মেয়ের শরীরের শক্তি নেই, আর আইনের দরজায় এখন তালা। নিরুপায় বাবা আবারও ফিরে গেল সেই কারুপ্পুস্বামীর মন্দিরে। সেখানে গিয়ে সে ঢুকরে ঢুকরে কেঁদে উঠল। তার কান্না আর সহ্য হলো না। নিজ হাতে মরিচ পেশা শুরু করলো। সে প্রতিটি পেশনে ছিল তার অন্তরের রক্তক্ষরণ। ভগবানের মুখে সেই জাল লাল লঙ্কা লেপে দিয়ে সে চিৎকার করে বিচার চাইল, আমি শুধু আমার মেয়ের প্রাণটুকু বাঁচিয়ে নিয়েছিলাম, তুমি আমার আর কোনো বিচার করো না, শুধু ওদের বিচার করো যারা আমাদের এই চরম দুর্দশায় ফেলেছে। তার এই আর্তনাদ যেন সাত আসমান ছাপিয়ে ভগবানের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেল। সেদিন রাতেই কান্নান আর তার দ্রুত সাঙ্গপাঙ্গরা বিস্কুট ফ্যাক্টরির ভেতর এক বিলাসবহুল পার্টির আয়োজন করেছিল। মদ আর বিলাসিতায় তারা যখন মত্ত, চারপাশ যখন অট্টহাসিতে ফেটে পড়ছে, ঠিক তখনই এক অলৌকিক শব্দে চারপাশের অন্ধকার কেঁপে উঠল। কোথা থেকে যেন এক বিশাল ত্রিশূল উড়ে এলো, বাতাস ছিঁড়ে সেটি সোজা গিয়ে বিঁধল ফ্যাক্টরির মূল ফটকে। মুহূর্তের মধ্যে সব আলো নিভে গেল। ফ্যাক্টরির ভেতরটা এখন ভুতুড়ে অন্ধকার, আর তার ভেতর থেকেই বেরিয়ে আসতে শুরু করলো রক্তবর্ণ আলো। কারুপ্পুস্বামী মূর্তিমান হয়ে নেমে এসেছেন। তার প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপছে। কোনো অস্ত্র নয়, কেবল নিজের অলৌকিক শক্তিতে তিনি শুরু করলেন এক নারকীয় তাণ্ডব। কান্নানের সাঙ্গপাঙ্গরা কেউ কিছু বুঝে ওঠার আগেই বাতাসের মতো অদৃশ্য শক্তির আঘাতে আছড়ে পড়তে লাগলো সেই দেয়ালে। ফ্যাক্টরির দেয়াল আর মেঝে মুহূর্তের মধ্যে তাজা রক্তে লাল হয়ে গেল। কান্নান যে কিনা মদ্যপাবস্থায় ছিল, সে তো টলমল পায়ে দাঁড়িয়ে অট্টহাসি হাসছিল। তার ধারণা ছিল এটা তার নেশার গুড়, চোখের ভুল। ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে সে অদ্ভুত ভঙ্গিতে ঠাট্টা তামাশা করছিল। বিশ্বাসই করতে পারছিল না যে মৃত্যুর দেবতা তাকে নিতে এসেছেন। কিন্তু কারুপ্পুস্বামীর ধৈর্য ফুরিয়েছে। চোখের পলকে তিনি কান্নানের সামনে গিয়ে দাঁড়ালেন। কান্নানের সেই হাসিটুকু তখন জমে বরফ হয়ে গেছে। সে বুঝতে পারলো এটা ভ্রম নয়, এটা তার জীবনের শেষ পরিণতি। বিচারের বাণী কেবল কাগজে লেখা হয় না, মাঝে মাঝে তা এভাবে রক্তেও লিখতে হয়। বিস্কুট ফ্যাক্টরির চার দেয়াল তখন কেবলই কান্নানের আর্তনাদার কারুপ্পুস্বামীর অমুক বিচারের সাক্ষী হয়ে রইল। বিস্কুট ফ্যাক্টরির সেই রুদ্রশ্বাস মুহূর্তে কান্নান যখন মৃত্যুর মুখোমুখি, তখনই এক অলৌকিক ঝটকায় দৃশ্যপট বদলে গেল। এক মুহূর্তের ব্যবধানে কান্নান নিজেকে আবিষ্কার করলো এক রুদ্র স্থানে, যেখানে দিগন্ত জোড়া শুধুই লেলিহান শিকার নাচ, চারিদিকে আগুনের সমুদ্র, বাতাসের প্রতিটি কণা যেন আগ্নেয়গিরির উত্তাপে ঠাসা। সে এক ছোট্ট টিলার উপর দাঁড়িয়ে কাঁপছে, আর দূরে দাঁড়িয়ে আছেন অশুভের সেই বিনাশকারী কারুপ্পুস্বামী। কান্নানের সমস্ত অহংকার, তার বেআইনি মারপ্যাচ, তার গুন্ডাবাহিনী সব যেন এক নরকুণ্ডের সামনে দুলুর মতো উড়ে যাচ্ছে। সে ভয়ে চিৎকার করে উঠল, করুণা ভিক্ষা চাইল। কিন্তু কারুপ্পু অটল। এক ঝটকায় তাকে সেই আগুনের উত্তপ্ত গর্ভে নিক্ষেপ করলেন তিনি। কান্নানের আর্তনাদ সেই অশুভ আকাশে প্রতিধ্বনিত হতে লাগলো। কিন্তু মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত ঘুর কাটিয়ে সে নিজেকে দেখলো আবার সেই বিস্কুট ফ্যাক্টরির মেঝেতে। আগুনের সেই বিভীষিকা যেন তার মস্তিষ্ক থেকে মুছে যাচ্ছে না। সে বুঝতে পারলো তার সামনে যে দাঁড়িয়ে আছেন তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং ন্যায় বিচারের প্রতীক। বয়ে কুকড়ে গিয়ে কান্নান তখন মাটিতে লুটিয়ে পড়ল। কান্নানের কণ্ঠ তখন কান্নায় ভেঙে পড়ছে। সে তুতলাতে তুতলাতে জিজ্ঞেস করলো, আমি কি করেছি, কেন এই কঠোর শাস্তি? কারুপ্পুস্বামী তার ঐশ্বরিক শক্তির দ্বারা কান্নানের চোখের সামনে বাসিয়ে তুললেন বিনু আর তার বাবার অসহায়ত্বের সেই দিনগুলো। কারুপ্পু তাকে দেখালেন কিভাবে এই মানুষগুলো চোখের জল নিয়ে মন্দিরে গিয়ে ন্যায় বিচার প্রার্থনা করছিল।
কান্নানের সামনে তখন সমস্ত সত্য উন্মোচিত। সে আর্তনাদ করে বলল, আমি ভুল করেছি। আমি কালকের মধ্যেই তাদের সোনা ফেরত পাওয়ার ব্যবস্থা করব। আমাকে শেষ একটি সুযোগ দিন। কিন্তু বিচারপতির ভূমিকায় অবতীর্ণ কারপ্পু যেন এক পাষাণ দেবতা। তিনি তার সিদ্ধান্তে অনড়। কান্নানের বারবার অনুনয় দেখে কারপ্পু অবশেষে বললেন, তোকে একটি শেষ সুযোগ দিলাম। আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে যদি তাদের প্রাপ্য সোনা তাদের হাতে না পৌঁছায়, তবে তোর এই অশুভ অস্তিত্ব চিরতরেই নিশ্চিহ্ন হয়ে যাবে। কান্নান মরিয়া হয়ে বলল, কালকের মধ্যেই সব হবে। আমি জানি ঠিক কোথায় কাকে কত টাকা ঘুষ দিলে ফাইল পাস হবে, কার পকেটে কত টাকা দিলে আটকে থাকা মামলা মুহূর্তের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। আমি সব জানি। এই কথা শোনার সাথে সাথে কারপ্পু স্বামীর ক্রোধ যেন বহুগুণ বেড়ে গেল। তিনি গর্জনের মতো বললেন, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে ঘুষ দেওয়ার কথা বলছিস? কান্নান তখন বাঁচার তাগিদে এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করল। আসলে পুরো বিচার ব্যবস্থাটা তো এভাবেই চলে। ঘুষ ছাড়া এখানে একটি পাতাও নড়ে না। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই কোর্টে গিয়ে দেখুন। আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ঘুষ না দিয়ে আপনি একটি কাজও সফল করতে পারবেন না। এটাই আমার এরিয়া। এখানে আইনের চেয়ে টাকার জোর বেশি। কারপ্পু স্বামী তখন শীতল হাসলেন, যেন এক ধ্রুব সত্যকে তিনি গ্রহণ করলেন। তিনি এই অশুভ চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, বেশ, কাল সকাল 10টায় তোর কোর্টে আমি আসছি। দেখ তোর দুর্নীতির পাহাড় আমি কিভাবে গুড়িয়ে দিই। পরদিন সকালে কোর্ট চত্বরে এক রহস্যময় মানুষের আবির্ভাব ঘটল। ছিমছাম পোশাক, চোখে মুখে এক তীব্র বুদ্ধিমত্তার ছাপ। তিনি এলেন উকিলের বেশে। নিজেকে পরিচয় দিলেন সারাবানাম নামে। সারাবানাম সোজা গিয়ে বিনু এবং তার বাবার সাথে দেখা করলেন। তাদের আশ্বস্ত করে বললেন, আমি তোমাদের মামলার ভার নিচ্ছি, আর এই বিনিময়ে আমি এক পয়সাও নেব না। বিনুরা যেন আকাশের চাঁদ হাতে পেল। তারা আনন্দের সাথে এই অজানা উকিলের উপর আস্থা রাখল। কোর্টের বারান্দায় সারাবানাম হাঁটছিলেন। হঠাৎ তার সামনে এসে পড়ল কান্নান। কান্নানের চোখে মুখে ছিল উপহাসের হাসি। সে ফিসফিস করে বলল, আমি চলে এসেছি। দেখা হবে আজকের শুনানিতে কি কি করতে পারো। কোর্টরুমে পা রাখার সাথে সাথেই কারপ্পু স্বামীর সারাবানাম রূপে চোখে পড়ল এক অদ্ভুত বিশৃঙ্খলা। বিচারক আসার আগেই উকিলদের মধ্যে যেন এক মহাযুদ্ধ শুরু হয়েছে। প্রত্যেকেই ঘুষের টাকার ব্যাগ নিয়ে জজের টেবিলের দিকে দৌড়াচ্ছে, যেন কে আগে তার মক্কেলের ফাইলের উপর টাকা রাখতে পারে। কেউ হট্টগোল করছে, কেউ বা ফাইল ছিঁড়ে ফেলছে। সবাই যেন প্রমাণ করতে চাইছে কার টাকার ভার বেশি। সারাবানাম দাঁড়িয়েই তামাশা দেখতে লাগলেন। সত্যের পথে চলা এই মানুষটির জন্য আইনের এই নোংরা অলিগলি যেন এক বড় অগ্নিপরীক্ষা হয়ে দেখা দিল। জজের চেয়ারের সামনে এই ঘুষের হুড়ুহুড়ি আর অমানবিক দৃশ্য দেখে তার চোখ দিয়ে যেন আগুন জ্বলতে লাগলো। তিনি বুঝে গেলেন, কেবল আইন দিয়ে এই নরককুণ্ড পরিষ্কার করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন এক চূড়ান্ত অলৌকিক আঘাত। কোর্টরুমের বিশৃঙ্খল পরিবেশের মধ্যে সারাবানাম ওরফে কারপ্পু স্বামী দাঁড়িয়েছিলেন শান্তভাবে। ঠিক সেই মুহূর্তেই সাহায্য করতে এগিয়ে এলো সেই অচেনা নারী, যার হাতে ছিল প্রয়োজনীয় নথি। শুনানি শুরু হতে না হতেই কারপ্পুর সাথে সাথে আরো 3 জন আইনজীবী এসে দাঁড়ালো, যারা দাবি করলো তারাও এই মামলার পিটিশনকারী। জজ সাহেব অবাক হয়ে বললেন, এই মামলার এতগুলো পিটিশন কেন? আগে প্রমাণ করো কে আসল উকিল, তারপর শুনানি হবে। এই আইনি মারপেছে আজকের দিনের মতো শুনানি স্থগিত হয়ে গেল। বাবা মেয়ে ভেঙে পড়ল অনিশ্চয়তায়। কোর্টের বাইরে বেরিয়ে তারা দেখলো এক হৃদয়বিদারক দৃশ্য। এক তরুণী, যে এক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ছিল, তার উপর চালানো পাশবিক নির্যাতনের বিচার চাইতে এসেই নিজেই আজ কোণঠাসা। মন্ত্রী তার প্রভাব খাটিয়ে কান্নানকে ভাড়া করেছে কেসটি তুলে নিতে, কিন্তু মেয়েটি অনড়। কান্নান এসে মেয়েটির ফাইলগুলো মাটিতে আছড়ে ফেলে লাল কাপড়ে মুড়িয়ে দিল। দম্ভভরে ঘোষণা করলো, যে উকিলের সাহস আছে এই ফাইল তুলে ধরার, সেই লড়ুক এই কেস, আমি ছেড়ে দিলাম। কিন্তু কোর্টের কোনো উকিলেরই মেরুদণ্ড ছিল না সেই ফাইলটি মাটি থেকে তোলার। মেয়েটির চোখের জল দেখে প্রীতি ফিসফিস করে কারপ্পুকে বলল, এটাই এই সিস্টেমের বাস্তবতা। কান্নানের লাল কাপড় মানেই মামলার মৃত্যু। কারপ্পু ও প্রীতি বুঝতে পারলো বিনুর মামলার পিটিশন দেওয়া সেই 3 জন আসলে কান্নানেরই হাতের পুতুল।
পুতুল। প্রীতি আর কারপ্পু তাদের খুঁজে বের করলো কোর্ট ক্যান্টিন থেকে। ওরা দাবা খেলছিল। কারপ্পু পিটিশনগুলো তুলে নিতে বললে ওরা সরাসরি ঘুষ দাবি করে বসলো। ঘুষ ছাড়া কিছুই হওয়ার নেই। এই দেখে কারপ্পু ধৈর্য হারালো। সে তার ঐশ্বরিক ক্ষমতা প্রয়োগ করে সময়কে স্তব্ধ করে দিল। প্রীতিকে নিয়ে সেই পিটিশনগুলোর কাছে গেল এবং কারপ্পুর নির্দেশে প্রীতি সেগুলো ছিঁড়ে ফেলল। দূর থেকে জানালা দিয়ে এই অদ্ভুত কাণ্ড দেখে কান্নান ছুটে এলো বাইরে। সে চ্যালেঞ্জ জানালো, আপনি তো ভগবান, আপনি যদি আপনার ক্ষমতা ব্যবহার করেন তবে মানুষ লড়বে কিভাবে? আমাকে কথা দিন আপনি আর কোনো ক্ষমতা ব্যবহার করবেন না। কারপ্পু অনিচ্ছা সত্ত্বেও কথা দিতে বাধ্য হলেন। ইতিমধ্যে এক গোপন তথ্য ফাঁস হলো। পুলিশ আসলে কোনো সোনা উদ্ধার করেনি। ছিনতাইকারীরা বিনুর বাবার কান্না আর মেয়ের দুরবস্থার কথা শুনে মন গলিয়ে নিজেরাই পুলিশের কাছে সোনাগুলো জমা দিতে এসেছিল। কিন্তু সিস্টেমের উপর আস্থা হারিয়ে ফেলা বাবা মেয়ে ভাবতো পুলিশই সব করেছে। পরের দিন শুনানিতে কোর্টের পরিবেশ ছিল থমথমে। জজ সাহেব বিনুর পোশাক নিয়ে অহেতুক তর্ক জুড়ে দিলেন। স্লিভলেস কাপড় পরায় তাকে অপমান করলেন। বিনু যে কয়েক মাস ধরে তিলে তিলে মরছিল, অভিমানে ও রাগে জজকে কটু কথা সে বলে বসলো। জজ তাকে একদিনের জেলের আদেশ দিলেন। কারাগারে বিনুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে লাগলো। হাসপাতালের ওয়ার্ডে যখন তাকে নেওয়া হলো, ডাক্তার স্পষ্ট জানিয়ে দিলেন অবিলম্বে সার্জারি না করলে ওকে আর বাঁচানো সম্ভব নয়। প্রীতি সাধ্যমতো টাকা দিল, কিন্তু সার্জারির খরচ আকাশছোঁয়া। একমাত্র ক্যাশ জিতলে তবে এই টাকা পাওয়া সম্ভব। আবারও শুনানির দিন এলো। জজ সাহেব কারপ্পুর কাছ থেকে মহামান্য উপাধি শুনতে চাইলেন, কিন্তু ভগবান হয়ে মানুষের সামনে মাথা নোয়ানো কারপ্পুর জন্য এক বড় পরীক্ষা। বিনুর প্রাণের চেয়ে বড় আর কিছু নেই। এই বুথ থেকে তিনি জজের সামনে ক্ষমা চাইলেন এবং তাকে মহামান্য সম্বোধন করলেন। দীর্ঘ আইনি যুদ্ধের পর তারা কেসটি জিতল। বিনুর বাবার হাতে তুলে দেওয়া হলো সেই সোনা। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফোনে এলো এক ভয়াবহ খবর, বিনু আর নেই। মৃত বিনুর বাবার ফোনটি হাত থেকে খসে পড়ল। তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে পাগলের মতো কোর্ট চত্বর থেকে বের হয়ে এলো। এই শোকে পাথর হয়ে যাওয়া মানুষটির কাছে তখনও কান্নানের চেলার দল বিরিয়ানির বিল আর ঘুষের টাকা চাইতে এলো, যেন কিছুই হয়নি। পুরো সিস্টেমটা তখন যেন এক বিভৎস উপহাসের রূপ নিয়েছে। বিচারযাতা হয়ে গেছে, কিন্তু হারিয়ে গেছে জীবনের স্পন্দন। কারপ্পু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন মানুষের তৈরি আইন আর লোভ কিভাবে একটি নিষ্পাপ প্রাণকে তিলে তিলে শেষ করে দিল। বিনুর বাবার আর্তনাদে কোর্ট চত্বরের বাতাস যেন বাড়ি হয়ে এলো। সুখের তীব্রতায় সে পাগলের মতো হয়ে গিয়েছিল। তার হাতের মুঠোয় থাকা সোনাগুলো সে কান্নানের চেলার দলের দিকে ছুঁড়ে মারল। প্রতিটুকরো স্বর্ণ যেন সেই সিস্টেমের এক একটি নির্মম চাবুকের দাগ। সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলো, মারা গেছে আমার মেয়ে, এই সোনা দিয়ে এখন আমি কি করব? তোমাদের এই দীর্ঘসূত্রতা, এই আইনের মারপ্যাচ আর তোমাদের লুবোই আমার মেয়েটাকে শেষ করে দিল। তার এই হৃদয়ের রক্তক্ষরণ কেউ অনুভব করলো না। সবাই কেবল পাথরের মতো তাকিয়ে রইল সেই নিঃস্ব পিতার দিকে। সেখানেই এগিয়ে এলেন কারপ্পু স্বামী। বিনুর বাবা কাঁপতে কাঁপতে তার দিকে কিছুটা সোনা এগিয়ে দিল। ভেঙে পড়া গলায় বলল, স্যার, এতদিন তো কিছুই দিতে পারিনি, অন্তত এটিকে আপনি রাখুন। আমার মেয়ে তো আর নেই, এই অলংকারের আমার আর প্রয়োজন নেই। বিনুর বাবা যখন শূন্য দৃষ্টিতে সেখান থেকে চলে গেল, স্বয়ং ভগবানও যেন এক গভীর বিষাদে ডুবে গেলেন। তার ঐশ্বরিক চোখেও জমে উঠল অশ্রুবিন্দু। মানুষের তৈরি এই নিষ্ঠুর ব্যবস্থায় পরমেশ্বর নিজেও যেন অসহায়। ঠিক তখনই সেখানে বিষাক্ত সাপের মতো ফনা তুলে হাজির হলো কান্নান। বিদ্রুপের হাসি হেসে সে বলল, কেস তো জিতে গেলেন উকিল সাহেব, কিন্তু মেয়েটাকে তো আর বাঁচাতে পারলেন না। এই পরাজয় আপনারই, এই মৃত্যু আপনার হাতেই হয়েছে। কান্নানের এই নিষ্ঠুর স্ল্যাশ কারপ্পুর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করলো। অন্যদিকে সেই লাঞ্ছিতা অ্যাসিস্ট্যান্ট মেয়েটি আবারও ফিরে এলো কান্নানের সেই ডেরায়। সে মরিয়া হয়ে নিজের কেসের ফাইলগুলো ফিরে পাওয়ার জন্য আকুতি জানালো। সেই একই দৃশ্য কান্নানের লোকজন ফাইলগুলো মাটিতে ফেলে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে দিল। সেই পুরনো দম্ভভরা ঘোষণা, সাহস থাকলে ফাইলটাকেও তুলে দেখাক। কিন্তু এবার পরিস্থিতির পরিবর্তন হলো। কারপ্পু স্বামী ধীর পায়ে এগিয়ে এলেন। তিনি ফাইলটি মাটি থেকে তুললেন। কান্নানের লোকজন তাকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ল।
কিন্তু ভগবানের শক্তির কাছে নশ্বর মানুষের দম্ভ যেন তাসের ঘরের মতো ধসে পড়ল। চোখের পলকে সবাইকে ধরাশায়ী করে কারপ্পু ফাইলটি নিলেন এবং সেটি প্রীতির হাতে পৌঁছে দিলেন। পরদিন সকালে মেয়েটি আবারও প্রীতির কাছে এলো। প্রীতি তখন সব শুনে যুদ্ধের জন্য প্রস্তুত। কোর্টরুমে শুরু হলো এক ঐতিহাসিক শুনানি। একদিকে প্রীতি আর অন্যদিকে সেই ক্ষমতাধর মন্ত্রীকে বাঁচানোর জন্য কান্নান। কান্নান সবসময় অভ্যস্ত ছিল মিথ্যা আর মিথ্যা প্রমাণের জাল বুনতে, কিন্তু আজ যেন তার জিহ্বা আড়ষ্ট। সে কোনো মিথ্যা বলতে পারছিল না। অদ্ভুত এক সম্মোহনে সে তার সত্যের দাস হয়ে গেল। মন্ত্রীর প্রতিটি গোপন অপরাধ, প্রতিটি অপকর্মের ফিরিস্তি সে একে একে জনসম্মুখে উগরে দিতে লাগলো। কোর্টরুমে উপস্থিত সবাই তখন বিস্ময়ে হতবাক। কান্নানের মুখ দিয়ে কেন সত্যের ঝর্ণা বইছে? এটা কি কোনো সম্মোহন নাকি সেই অলৌকিক বিচারের প্রতিফলন? কারপ্পু স্বামী দূরে দাঁড়িয়ে এক চিলতে শীতল হাসি হাসলেন। তিনি কান্নানকে তার কথা রাখতে বাধ্য করেছেন, কিন্তু এটি কেবল শুরু। কান্নানের প্রতিটি মিথ্যা যা সে গত কয়েক মাস ধরে এই মানুষগুলোর উপর চাপিয়ে দিয়েছিল, তা আজ তার নিজের কণ্ঠ দিয়েই বেরিয়ে আসছে। বিচার ব্যবস্থা আজ আর কেবল টাকা বা ঘুষের দাস নয়, বরং আজ সেখানে দাঁড়িয়েছে অমুক সত্যের শক্তি। কান্নান বুঝতে পারলো সে কেবল মামলা হারছে না, সে তার গোটা অস্তিত্বই আজ বিচারের কাঠগড়ায় সমর্পণ করেছে। কান্নানের মুখ থেকে সত্যের ফোয়ারা ছুটে আসছিল, যা দেখে সে নিজেই স্তম্ভিত। সে চাইছিল মিথ্যা বলে মন্ত্রীকে বাঁচাতে, কিন্তু তার কণ্ঠ যেন কোনো অদৃশ্য শক্তির দাস হয়ে গিয়েছিল। কোর্টরুমের উপবিষ্ট জজ থেকে শুরু করে উকিল সবাই স্তব্ধ। জজ পরিস্থিতির গুরুত্ব বুঝে আজকের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করতে বাধ্য হলেন। কিন্তু ঝামেলা এখানেই শেষ হলো না। কান্নান তখন জজের ব্যক্তিগত গোপন ফাইল আর কেলেঙ্কারিগুলো সবার সামনে চিৎকার করে বলে দিতে লাগলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাকে টেনে হিঁচড়ে কোর্টরুম থেকে বের করে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য মিডিয়াতে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আসলে কারপ্পু স্বামী তার ঐশ্বরিক ক্ষমতার এক দুর্ভেদ্য বেরিয়ার বা সীমা তৈরি করেছিলেন। ওই পুরো এলাকা জুড়ে সেই সীমানার ভেতর মিথ্যা বলা বা অপরাধ করার সাধ্য কারো ছিল না। এর ফলাফল হলো অভাবনীয়। পুরো শহরের অপরাধ জগৎ যেন থমকে গেল। থানায় কোনো অভিযোগ নেই, কোর্টে কোনো কেস নেই, ভালো মানুষগুলো খুশিতে আত্মহারা, কিন্তু অপরাধীরা পড়ল চরম বিপাকে। তারা বুঝতে পারলো এ এলাকা তাদের আর নেই। এই পরিবর্তন মোকাবেলা করতে তারা গোপনে মিটিং করলো কিভাবে এই অলৌকিক শক্তিকে হারানো যায়। এক রাতে কান্নান মন্দিরের বাইরে ঘুমন্ত কারপ্পুকে মারার জন্য বারাটে খুনি পাঠালো, কিন্তু ভগবানের উপর মানুষের তৈরি অস্ত্র কি আর কাজ করে? কারপ্পু একাই সেই খুনিদের নরক যন্ত্রণা দিলেন। অন্যদিকে কান্নান এলাকা ছেড়ে পালাতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল। বিস্কুট ফ্যাক্টরির মালিকের ট্রাক সজোরে ধাক্কা দিয়ে তার গাড়িটিকে শহরের সীমানার বাইরে ফেলে দিল। অদ্ভুত ব্যাপার হলো, গাড়ির ভেতর কান্নান যখন সীমানার ভেতরে ছিল তখন সে ছিল অসহায়, কিন্তু সীমানা পার হতেই ট্রাকের চালক সেই ভাইয়েরা আবারও তাকে বস বলে সম্বোধন করতে শুরু করলো। কান্নান বুঝে গেল কারপ্পুর ক্ষমতার একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে। সেই সীমানার ভেতরে তিনি অজেয়, কিন্তু বাইরে তার অলৌকিক শক্তির প্রভাব নেই। এই আবিষ্কার তার মনে নতুন শয়তানি বুদ্ধি জুগালো। সে আহত অবস্থায় জজের সঙ্গে দেখা করে এক ভিডিও ফুটেজ দেখালো, যেখানে দেখা যাচ্ছে সীমানার বাইরে কারপ্পুর ক্ষমতা কাজ করছে না। সে জজকে বুঝালো যে কোনোভাবে এই কোর্ট বিল্ডিংটিকে শহরের সীমানার বাইরে স্থানান্তর করতে হবে। জজ শুরুতে রাজি না হলেও কান্নানের পরবর্তী চাল ছিল আরও ভয়াবহ। পরদিন সকালে কান্নান তার অনুসারীদের দিয়ে কোর্ট বিল্ডিং এ নাশকতা চালালো। কোর্টের সিঁড়িগুলো এতই পুরনো ছিল যে অতিরিক্ত লোক একসঙ্গে ওঠা মাত্রই তা ভেঙে পড়ল। চারিদিকে আগুন আর আর্তনাদ। এই বিশৃঙ্খলার সুযোগে জজকে অপহরণ করে কোর্টরুমের ভেতরেই আটকে রাখা হলো। বিকেলে এক সংবাদ সম্মেলনে কান্নান নিজেই ব্যান্ডেজ জড়িয়ে হাজির হলো। সেই মিথ্যা কান্নায় ভেজা গলায় মিডিয়াকে বলল এই পুরনো বিল্ডিংটি আর নিরাপদ নয়, এখানে কারোরই নিরাপত্তা নেই, আমাদের দ্রুত কোর্ট অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল নতুন কোর্ট হবে শহরের সীমানার বাইরে, যেখানে কারপ্পু স্বামীর অলৌকিক ক্ষমতার কোনো পৌঁছ নেই। বিনুর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই কান্নানের এই নতুন ষড়যন্ত্রে অসহায় প্রীতি আর কারপ্পু স্বামী যেন এক নতুন অগ্নিপরীক্ষার মুখে। কান্নানের সেই সংবাদ সম্মেলনের পর মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেল।
সে এমনভাবে পরিস্থিতির নাটকীয়তা তৈরি করলো যে সব উকিল মিলে স্ট্রাইকের ডাক দিল। জনমত আর নিরাপত্তার দোহাই দিয়ে শেষমেশ কোর্টকে শহরের সীমানার বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এটি ছিল কান্নানের মাস্টার স্ট্রোক, কারণ সে জানতো কারুপ্পুস্বামীর অলৌকিক সীমানার বাইরে তিনি সাধারণ মানুষের মতোই অসহায়। কিছুদিন পর নতুন ঠিকানায় কোর্টের কার্যক্রম শুরু হলো। অত্যাধুনিক অডিটোরিয়াম, শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল কক্ষ, চলন্ত সিঁড়ি, সব মিলিয়ে এক ঝকঝকে আধুনিক পরিবেশ। সব উকিলই খুব খুশি, কিন্তু প্রীতি আর কারুপ্পুস্বামী জানতেন বিল্ডিং বদলালেও দুর্নীতি বদলায় না। মন্ত্রী আর সেই ভুক্তভোগী মেয়েটির মামলার চূড়ান্ত শুনানি শুরু হলো। কান্নান তার স্বভাবসুলভ অহংকারে জজের সামনে একটি লিখিত কাগজ পেশ করে বলল, 4 নম্বর পেজটা দেখুন স্যার। জজ সেটা খুললেন। প্রীতিও পিছিয়ে থাকার পাত্র নয়, সেও একটি ফাইল এগিয়ে দিয়ে জজের দিকে, স্যার আমার দেওয়া নথির 6 নম্বর পৃষ্ঠাটা একবার দেখুন। জজ প্রীতির দেখানো পাতাটি খুলতেই যেন পাথরের মতো জমে গেলেন। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। কোনো তথ্য বা প্রমাণ নয়, সেই পাতায় কেবল বড় অক্ষরে লেখা ছিল কারুপ্পুস্বামী সবকিছু দেখছেন। আর ঠিক সেই মুহূর্তেই জজের মনে পড়ে গেল সেই অদৃশ্য শক্তির কথা, যার বয়ে এতদিন সে কাঁপা কাঁপা হাতে রায় দিত। প্রীতির এই সাহস দেখে কান্নান হতভম্ব। জজ রায় দিলেন মন্ত্রী দোষী, 3 বছরের কারাদণ্ড আর মেয়েটিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আদেশ। শুধু তাই নয়, জজ কান্নানের উপর ঘুষ দেওয়ার অভিযোগে আলাদা মামলা করার নির্দেশ দিলেন। কান্নান তখন সেখান থেকে বের হওয়ার সময় দেখল নতুন কোর্টের বাইরেও কারুপ্পুস্বামীর একটি ছোট মন্দির গড়ে উঠেছে। প্রীতি তার সামনে দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলল, এখানে হয়তো তোমার মতো আইন নেই, কিন্তু ভগবানের ভয় আছে, আর এই ভয়ই শেষ পর্যন্ত সত্যের জয় নিশ্চিত করবে। কান্নান বুঝতে পারলো সে এক গভীর সংকটে পড়েছে। মানুষের মন থেকে এই ভয় তাড়াতে হবে। নতুন কোর্ট ভবনের উদ্বোধনের দিন অডিটোরিয়ামে সবাই যখন উৎসবে মত্ত, কান্নান তখন তার দলবল নিয়ে হাতে অস্ত্র ঝাঁপিয়ে পড়ল। সে নির্বিচারে গুলি চালিয়ে প্রমাণ করতে চাইল যে সীমানার বাইরে কারুপ্পুস্বামী ক্ষমতাহীন। সে চিৎকার করে বলছিল, দেখো আমি অপরাধ করছি, অথচ সেই ভগবান আমাকে থামাতে আসছে না। ঠিক তখনও এক পুলিশ অফিসার হিসেবে কোর্টে এন্ট্রি নিলেন কারুপ্পুস্বামী, যেন স্বয়ং সিংহাম। কান্নানের সাঙ্গপাঙ্গদের পিটুনি দিয়ে তিনি বাগে আনলেন। কান্নান তখনও হার মানতে রাজি নয়। সে প্রীতির গলায় ছুরি ধরে দমকালো, এবার কি করবি ভগবান, বাইরে তো তোর কোনো ক্ষমতা নেই। কারুপ্পু তখন কেবল একটি ইশারা করলেন। পুরো অডিটোরিয়াম মুহূর্তের মধ্যে সিনেমার শুরুর সেই রক্তবর্ণে রঙ্গিত হয়ে ছেয়ে গেল। কারুপ্পুস্বামীর সেই বৃদ্ধ এবং রুদ্ররূপটি বেরিয়ে এলো, যেন এই এলাকাটি নিয়ন্ত্রণকারী আরেক শক্তি। কান্নানের সমস্ত দম্ভ নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শয়তানের শেষ পরিণতি হলো মর্মান্তিক। এরপর থেকেই সেই কোর্টে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেল, দোষী পেল সাজা, নির্দোষ পেল মুক্তি, স্বচ্ছতায় ভরে গেল বিচার ব্যবস্থা। সিনেমার একদম শেষে দেখা গেল সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে ভোটাভুটি হচ্ছে। সবাই যখন মন্ত্রীর পক্ষে ভোট দিচ্ছে, হঠাৎ দেখা গেল একটি ভোট পড়েছে বিপক্ষে। ক্যামেরা যখন ঘুরানো হলো, তখন দেখা গেল সংসদ ভবনের কোণে দাঁড়িয়ে আছেন কারুপ্পুস্বামী। তার লক্ষ্য এবার আর কোনো নির্দিষ্ট এলাকা নয়, পুরো দেশ। তো বন্ধুরা, সিনেমাটির শেষটা আপনাদের কেমন লেগেছে? এই মুভিটা যতটা না বিনোদন, তার চেয়েও বেশি আমাদের সমাজের চারপাশের সিস্টেমের প্রতি এক বড় প্রশ্নচিহ্ন। আপনারা যদি মনে করেন আমাদের সমাজেও এমন একজন কারুপ্পুস্বামীর প্রয়োজন আছে, তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর নিয়মিত এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ধন্যবাদ সবাইকে।